কেমন আছে সবাই? গত ক্লাসে আমরা দ্বিক ও অধিক রাশির বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা দ্বিক ও অধিক রাশির ম্যাথ সমাধান করব। তো আজকে আমি ম্যাথ করাবো হলো, আমাদের সবার কাছে আছে টট টিউটোরিয়াল ডুয়েট ভর্তি কোচিংয়ের ডুয়েট পদার্থবিজ্ঞান বই। এই বই থেকে মূলত আমরা ম্যাথ করব আজকে। দেখো, তোমাদের বইয়ের 20 নম্বর পৃষ্ঠার টাইপ 2 এর 3 নম্বর ম্যাথ। এখানে কি বলা আছে? একটা গাড়ি প্রতি ঘন্টায় 30 মাইল বেগে চলিয়া প্রথম 10 সেকেন্ড সোজা পূর্ব দিকে। এখানে কি বলছে? 30 মাইল গতিতে 10 সেকেন্ড সোজা পূর্ব দিকে চলে গেছে। এরকম বলা আছে 30 মাইল পার আওয়ার। 30 মাইল পার আওয়ারকে যদি আমরা ফিট পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে হয় কত? 44 ফিট পার সেকেন্ড। তারপরে দেখো বলা আছে 10 সেকেন্ড সোজা পূর্ব দিকে চললো, তাহলে t1 = 10 সেকেন্ড, এটা দেওয়া আছে। তারপরে কি বলছে? পরবর্তী 8 সেকেন্ড সোজা উত্তর দিকে চললো, তাহলে আমি আঁকা এখানে পরবর্তী 8 সেকেন্ড সোজা উত্তর দিকে চললো, পরবর্তী 8 সেকেন্ড সোজা উত্তর দিকে চললো। এবং তারপরে বলা আছে শেষ 8 সেকেন্ড সোজা পশ্চিম দিকে গেল। তাহলে পশ্চিম দিক কোনটা? এটা যদি পূর্ব হয়, এটা যদি উত্তর হয়, পশ্চিম এইটা। শেষ 4 সেকেন্ড পশ্চিম দিকে গেল। তাহলে বের করতে বলছে কি? গাড়ির গড় বেগ নির্ণয় করো। বের করতে বলছে কি? গড় বেগ বাহির করো। তো গড় বেগ নির্ণয়ের সূত্র আমরা কি জানি? গড় বেগ নির্ণয়ের সূত্র জানি হলো আমরা মোট সরণ ডিভাইডেড ভাগ মোট সময়। তাহলে লিখি আমরা মোট সরণ ডিভাইডেড ভাগ মোট সময়। তাহলে দেখো এখানে আমাদের মোট সরণ আর মোট সময় যদি এখান থেকে নির্ণয় করতে পারি তাহলে আমাদের গড় বেগ পাওয়া যাবে। এখন হলো আমরা মোট সরণ কীভাবে নির্ণয় করতে পারি। ওকে, তাহলে আগে সরণ কাকে বলে এটা আমরা শিখে অবশ্যই শিখে আসছি আমরা গতির সমীকরণে, যে কোনো বস্তু যে বিন্দু থেকে চলাচল শুরু করে এবং যে বিন্দু থেকে চলাচল শেষ হয়, এই দুই বিন্দুর মধ্যবর্তী সরলরেখা দূরত্বকে বলা হয় সরণ। কি বললাম? যে বিন্দু থেকে চলাচল শুরু করে এবং যে বিন্দু থেকে চলাচল শেষ হয় তার মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে বলা হয় সরণ। তাহলে আমরা যদি এই সরণটা কোনোভাবে নির্ণয় করতে পারি আর টোটাল সময়টা যদি কোনোভাবে পাই, এর অনুপাতটাই হবে গড় বেগ। তাহলে দেখো এখানে টোটাল সময় কত? মোট সময় হলো এখানে 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 4 সেকেন্ড, তিনটা যোগ করে দিলে মোট সময় পাওয়া যাবে। তাহলে 10 আর 8 18 আর 4 22 সেকেন্ড, এইটা। ওকে, তাহলে সরণ কীভাবে পেতে পারি? দেখো আমি যদি এখানে একটা লম্বটা নিই, এখান থেকে একটা লম্বটা নিই, তাহলে কি হয়? এখান থেকে এখানে একটা লম্ব টানলাম আমি। তো এখানে লম্ব টানার পর এখান থেকে একটু খেয়াল করো, এই লম্ব আর এই লম্ব সমান, তাই না? তাহলে এইটুকু ডিস্টেন্সের মান যা হবে এইটুকু ডিস্টেন্সের মানও তাই হবে। আর এই একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই সমকোণী ত্রিভুজে কোনোভাবে যদি ভূমি আর লম্বটা বের করে নিয়ে আসতে পারি তাহলে এখান থেকে অবশ্যই আমরা অধিভুজটা বের করতে পারবো। তার মানে আমাদের মোট সরণটা পাওয়া যাবে এখান থেকে। তো এখান থেকে চেষ্টা করো কীভাবে এই ভূমি আর লম্বটা বের করতে পারো। তো দেখো প্রথমে বলছে কি, একটা গাড়ি 30 মাইল গতিতে চলিয়া, ঘন্টায় 30 মাইল গতিতে চলিয়া, যদি 30 মাইল ঘন্টা গতিতে চলে এর বেগ কিন্তু পরিবর্তন করে না কোশ্চেনে। তার মানে বেগটা কি বেগ? অবশ্যই সমবেগ। তো সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি হলো S = VT। তাহলে এখানে যদি আমার মানগুলো বসায় 44 × 10 = 440 ফিট। এখন দেখো এটুকু যদি সরণ নির্ণয় করতে চাই তাহলে এখানে তো একই বেগে গেছে, তাহলে S2 = VT2। ভি বলে তো সেম 44 × 8। যদি 44 × 8 গুণ করি তাহলে কত আসে? 352 ফিট। এইখানে তো সেমভাবে S3 = VT3, তাহলে 44 × 4 = 176 ফিট। ওকে, তাহলে দেখো আমি এইটুকু ডিস্টেন্সও পেয়েছি, এইটুকু ডিস্টেন্সও পেয়েছি, এইটুকু ডিস্টেন্সও পেয়েছি। এখন এইটুকু ডিস্টেন্স থেকে যদি আমি এইটুকু ডিস্টেন্স বিয়োগ করে দেই তাহলে আমরা এইটুকু ডিস্টেন্স পাবো। তো দেখো যদি এই ডিস্টেন্স থেকে ডিস্টেন্স বিয়োগ করি তাহলে কত পাবো আমরা? তাহলে ক্যালকুলেশন করলে পাবো হলো 264 ফিট, 264 ফিট। এখন বলো তো লম্ব কতটুকু? এইটুকু লম্বের মান যা হবে এইটুকু লম্বের মান অবশ্যই তাই হবে। ওকে, তাহলে এইটুকু লম্বের মান কত? 352 ফিট, 352 ফিট। তাহলে দেখো এখানে মোট সরণ হচ্ছে এস। এসের পরিবর্তে আমরা লিখতে পারি অতিভুজের পরিবর্তে লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মোট সরণ হলো এখানে
264 স্কোয়ার প্লাস 352 স্কোয়ার ডিভাইড বাই মোট সময়। এখান থেকে গাড়িটি এখানে যেতে মোট কত সময় লাগছে? 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 4 সেকেন্ড। তার মানে হলো 10 প্লাস 8 প্লাস 4। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে? 20 ফিট পার সেকেন্ড। এটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ গড় বেগ নির্ণয়ের সূত্র হলো মোট সরণ ভাগ মোট সময়। এবং তুমি এখানে যেভাবে পারো মোট সরণ আর মোট সময় বের করে আনো, এনে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার হয়ে গেল। একদম ইজি। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব, সেটা হলো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 21 টাইপ 2-এর 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো এই প্রশ্নে কি বলা হয়েছে? এই প্রশ্নে বলা হয়েছে একটি বস্তু কণার বেগ 6 মিটার পার সেকেন্ড, তার গতিমুখের সাথে 90 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারের একটি ত্বরণ ক্রিয়া করলে 4 সেকেন্ড পরে কণাটির বেগ ও সরণ কত হবে? তাহলে এরকম একটা বস্তু এদিকে যাচ্ছে কত বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এদিকে। এখন বলছে তার গতিমুখের সাথে 90 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যদি ত্বরণ ক্রিয়া করে তাহলে 4 সেকেন্ড পরে তার কণার সরণ বেগ কত হবে? তাহলে এইখানে যখন বস্তুটি এইখান থেকে আসা শুরু করছে, আস্তে আস্তে তাহলে এই পয়েন্টে আসার পরে তাকে 90 ডিগ্রি কোণে একটা ত্বরণ ক্রিয়া করা হয়েছে। তাহলে এখান থেকে যদি তাকে 90 ডিগ্রি কোণে, ধরো এখান থেকে একটা পিপিলিকা, এখান থেকে একটা পিপিলিকা হাঁটতে হাঁটতে যাচ্ছে এদিকে, তো এইখানে আসার সময় তুমি কী করছো? এটাকে এরকম করে টোকা মারছো। টোকা মারলে কী হবে? সে এইদিকে চলে যাবে না, এইদিকে চলে যাবে, কারণ গতিমুখের সাথে তুমি কত ডিগ্রি করে টোকা মারছো? 90 ডিগ্রি কোণে। তাহলে এখন ওই বস্তুটি কোন দিকে চলে গেছে? এইভাবে 90 ডিগ্রি কোণে। যাওয়ার কথা ছিল এইদিকে, যাওয়ার কথা ছিল কোন দিকে? এইদিকে, কিন্তু টোকা মারছো এইদিকে। এখন বলো তো সে কোন দিকে যাবে? সে তার লব্ধি বরাবর যাবে, কারণ যাচ্ছে এইদিকে, টোকা মারছে এইদিকে, তাহলে অবশ্যই এর মাঝামাঝি দিয়ে চলে যাবে সে। এখন বের করতে বলছে যে 4 সেকেন্ড পরে তার বেগের মান কত? তাহলে দেখো আমরা 4 সেকেন্ড পরে এদিকের বেগের মান বের করবো, 4 সেকেন্ড পরে এদিকে বেগের মান বের করবো। বের করার পর যদি লব্ধি বের করে দিই, লব্ধি বলের মান পাওয়া যাবে না? অথবা লব্ধি বেগের মান পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। তাহলে দেখো এখানে বস্তুটার বেগ ছিল কত? 6 মিটার পার সেকেন্ড, তাই না? ওকে, এই 6 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল সে। এখন বলো যদি আমি এদিকে ক্রিয়া কল্পনা করি, তাহলে এদিকে ধরলাম S1, S1। দেখো এখানে তো 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তার মানে সমবেগ S সমান VT অন। তাহলে বলো 4 সেকেন্ড পর তার বেগ কত হবে? 6 × 4 সমান 24 মিটার পার সেকেন্ড। ঠিক আছে এইটুকু? ওকে, তারপরে তোমরা সবাই খেয়াল করো যে এইখানে দেখো যাচ্ছে এইদিকে, হঠাৎ করে যখন এইদিকে যা শুরু করছে তখন বেগের মান কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। কেন 0 হলো? কারণ দেখো যখন এদিকে যাচ্ছে তখন কিন্তু তার উল্লম্ব বরাবর কোনো বেগ নেই। যেহেতু উল্লম্ব বরাবর কোনো বেগ নেই, সেহেতু তার আদি বেগ 0। তারপর এখান থেকে তার বেগটা বৃদ্ধি পাওয়া শুরু করেছে। ওকে, তাহলে এখানে দেওয়া আছে এফের ভ্যালু 4, এফের ভ্যালু কত দেওয়া আছে আমাদের বইয়ে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলো এইদিকে 4 সেকেন্ডে কতটুকু যাবে? তাহলে এখানে 4 সেকেন্ডে যাবে হলো এর সমান সূত্র কি? U প্লাস ভি ভাগ 2 × T। তাহলে দেখো আমি যদি এই সূত্র বসাই এখানে, তাহলে ফি ভ্যালু এখানে দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে এখান থেকে বের করতে পারবো না, কিন্তু সময় কিন্তু দেওয়া আছে 4 সেকেন্ড। তাহলে দেখো আমরা যদি অন্য আরেকটা সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে এসিভেল বের করা যাবে। কীভাবে বের করতে পারবো? S = UT প্লাস হাফ FT স্কোয়ার। তো বলো তো এখানে প্লাস হবে না মাইনাস হবে সূত্রে? অবশ্যই প্লাস। কেন প্লাস? যেহেতু ত্বরণ সৃষ্টি করছে সেহেতু প্লাস। মানটা যদি এখানে আমরা বসাই, যেহেতু এর ভ্যালু 0, তো সম্পূর্ণটুকু 0, হাফ ইন্টু এর ভ্যালু দেওয়া আছে 2 আর টির ভ্যালু দেওয়া আছে 4। তো ক্যালকুলেশন করলে এখানে কত আসে? 16 মিটার। ওকে, এখন বলো, সরি এখানে তো আমাদের ডিস্টেন্স বের করছি, এটা হচ্ছে 24 মিটার। তাহলে এখানে বলছিল কি যে 4 সেকেন্ড পরে কণাটির বেগ ও সরণ কত? তাহলে দেখো এই সরণ পেয়েছো, এই সরণ পেয়েছো, এখন এই কণার গড় সরণ কত হবে এটা বের করতে পারবো না আমরা? অতএব সরণটুকু বের করে নিই। সরণ = √16 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। আচ্ছা কেন এটা আমরা নির্ণয় করছি? কারণ হলো বস্তুকে যখন এইভাবে টোকা দিবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন কিন্তু সেই এদিকে যাবে না, যাবে একটু অ্যাঙ্গেলে, কারণ এদিকে যাচ্ছে, এদিকে একটা বেগ ছিল,
এদিকে একটা বেগ তৈরি করেছি আমি, সেহেতু বস্তুটা যাবে এই বরাবর। তো এইখান থেকে ডিস্টেন্স পেয়েছি 4 সেকেন্ডে, 4 সেকেন্ডের এদিকে ডিস্টেন্স নির্ণয় করেছি। এখন দুটো যদি লব্ধি নির্ণয় করি তাহলে আমরা এটা পাবো। যেহেতু মধ্যবর্তী গণ্য করি কি, তাহলে সূত্র হবে এটা। তো 16 আর 24 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো এখান থেকে? 28.84, 28.84 মিটার। তাহলে আমরা গড় সমান পেয়ে গেলাম অ্যান্সার। সহজ না এটা? এখন আমরা এর লব্ধি বেগ বের করব। তাহলে দেখো এখানে কত বেগে যাচ্ছে সে, 4 সেকেন্ড পরে তার বেগ কত হবে? এখানে এসে তার বেগ 6 মিটার পার সেকেন্ডই হবে, কারণ সেখানে সময় বেগে যাচ্ছিল। এখন বলো তো 4 সেকেন্ড পরে এই পয়েন্টে তার বেগ কত হবে? তাহলে 4 সেকেন্ড পরে ওইখানে বেগ হবে হলো, আমরা কীভাবে নির্ণয় করতে পারি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। যেহেতু 4 সেকেন্ড পরে এখানে আদি বেগ ছিল 0 আর ত্বরণ ছিল 2, আর 4 সেকেন্ড পরে 8 মিটার পার সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড যদি এদিকে যেত তাহলে তার বেগ হতো 6 মিটার পার সেকেন্ড। কিন্তু এই 4 সেকেন্ডে যদি সে এদিকে যেত তাহলে তার বেগ হতো কত? 8 মিটার পার সেকেন্ড। এখন আমি যদি দুটো লব্ধি বের করি তাহলে অবশ্যই তার লব্ধি বেগটা বের করতে পারবো। অতএব ওই কণার বেগ হবে √8² প্লাস 6² সমান 10 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। অর্থাৎ একটা বস্তু যাচ্ছিল আনুভূমিক দিকে, তখন আনুভূমিক দিকে, এটাকে যদি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বল ক্রিয়া করি অথবা ত্বরণ ক্রিয়া করি তাহলে সে এদিকে যাবে। কিন্তু যেহেতু এদিকে একটা বেগ ছিল তাহলে তো সরাসরি দিকে যাবে না, তাহলে কোন দিকে যাবে? এর মাঝামাঝি বরাবর যাবে। তাহলে বলছে এখন 4 সেকেন্ড পরে ওই বস্তুটার লব্ধি, সরণ ও বেগ কত হবে। তো যেহেতু বেগ ও সরণ বের করতে বলেছে সেহেতু আমরা এটা আর এটা নির্ণয় করলাম, করে লব্ধি করে দিলাম। সেমভাবে বেগের ক্ষেত্রে কী করলাম? এদিকে বেগ বের করে লব্ধি করে দিলাম, অ্যান্সার হয়ে গেল। একদম সিম্পল অঙ্ক না এটা? তাহলে দেখো তোমাদের বইয়ের 21 নম্বর পৃষ্ঠার টাইপ 2 এর 5 নম্বর ম্যাথ। এখানে কি বলা আছে? এখানে বলা আছে দুটি কণা যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনো একটি বিন্দুকে অতিক্রম করলো। অর্থাৎ দুইটা বিন্দু চলাচল করতেছে, ধরো একটা এদিকে চলতেছে আর একটা এদিকে চলতেছে। তো প্রথম বিন্দু, এটা হচ্ছে প্রথম বিন্দু, মানে প্রথম বিন্দু এভাবে চলতেছে, এই প্রথম এই বিন্দুটা এভাবে চলতেছে, আর দ্বিতীয় বিন্দুটা হচ্ছে এইভাবে চলতেছে, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। এখন বলছে যে কোনো একটা বিন্দুতে এসে তারা পরস্পর 120 ডিগ্রি কোণে অতিক্রম করছে পরস্পর। দেখো ধরলাম এইখান থেকে প্রথম বিন্দু এবং এইখান থেকে দ্বিতীয় বিন্দু চলাচল শুরু করেছে এবং তারা এই পয়েন্টে এসে পরস্পর অতিক্রম করছে কত ডিগ্রি কোণে? 120 ডিগ্রি কোণে। এবং প্রথম বিন্দুর বেগ দেওয়া ছিল 12 মিটার পার সেকেন্ড, এর বেগ দেওয়া ছিল 12 মিটার পার সেকেন্ড এবং এটার বেগ দেওয়া ছিল 20 মিটার পার সেকেন্ড। এখন আমার প্রশ্নে বলা হয়েছে 4 সেকেন্ড পরে দ্বিতীয় বিন্দুটির অতিক্রান্ত দূরত্ব কত? 4 সেকেন্ড পরে এই দ্বিতীয় বিন্দুটি কতটুকু যাবে? তাহলে দেখো এস সমান কি জানি আমরা, যেহেতু বেগ পরিবর্তনের কথা বলা হয় নাই তাহলে আমরা ধরে নিব এটা সমবেগ। সমবেগের ক্ষেত্রে এস নির্ণয় সূত্র হলো ভি এস ইকুয়াল টু ভি টি। তাহলে দেখো ভির ভ্যালু কত? 20। 4 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব কত? 80 মিটার। এটাই আমাদের অ্যান্সার। অনেক সহজ অঙ্ক না? মানে এইখান থেকে বস্তুটা চলা শুরু করছে, 4 সেকেন্ডে সে 80 মিটার দূরত্ব অতিক্রম করছে। অনেক সহজ। তারপরে কি বলছে? কণা দুইটির মধ্যবর্তী দূরত্ব কত? অর্থাৎ 4 সেকেন্ড পরে এই কণা দুইটির মধ্যবর্তী দূরত্ব কত? তো ধরলাম 4 সেকেন্ডে কণা এখান থেকে এখানে পৌঁছাইছে আর 4 সেকেন্ডে কণা এখান থেকে এইখানে পৌঁছাইছে। তাহলে বলো তো এখানে এস ওয়ান সমান কত হবে? তাহলে এস ওয়ান সমান হবে ভি টি ওয়ান। পি ওয়ানের ভ্যালু 12 আর টি ওয়ানের ভ্যালু হলো 4, মানে 4 সেকেন্ড পরে নির্ণয় করবো 48 মিটার। তাহলে দেখো এই দিক থেকে আমরা পেয়েছি, এদিক থেকে পেয়েছি এস টুর ভ্যালু 80 মিটার, এদিক থেকে এস ওয়ানের ভ্যালু পেয়েছি 48 মিটার। এখন বলছে প্রথম ও দ্বিতীয় বিন্দুর মধ্যবর্তী অতিক্রান্ত দূরত্ব কত? তার দূরত্ব এটুকু না? এটুকু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো আমরা দেখো আমরা স্মরণের ক্ষেত্রে কী বলেছিলাম? স্মরণের ক্ষেত্রে সূত্র মাইনাস চলে আসে। কীভাবে আসে সেটা প্রমাণে দেখাইছি। তাহলে অতএব এস নির্ণয় করবে এখন এস। তাহলে এস নির্ণয় সূত্র কী হবে? √S1² প্লাস S2² মাইনাস 2S1 S2 ইন্টু cos 120 ডিগ্রি। এই সূত্র আমরা বেসিকে দেখেছি অবশ্যই। এখানে মানগুলো যদি বসাই আমরা, S1 এর ভ্যালু দেওয়া আছে ধরলাম কত? 48² প্লাস S2 ভ্যালু দেওয়া আছে 80² মাইনাস 2 × 48 × 80
ইন্টু কস 120 ডিগ্রি। তো এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে মান আসে কত? 112 মিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। অনেক সহজ অঙ্ক। এখন দেখো তোমাদের বইয়ের 22 নম্বর পৃষ্ঠার টাইপ 2-এর 10 নম্বর ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথটা একটুখানি তুলনামূলক জটিল, আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে ম্যাথটা। তো দেখি ম্যাথে কি বলা আছে। একটি জাহাজ কোনো স্থান হতে 15 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাত্রা শুরু করলো। বললাম একটা জাহাজ এখান থেকে যাত্রা শুরু করছে কোন দিকে? একটা জাহাজ এখান থেকে যাত্রা শুরু করছে উত্তর দিকে। এটা ধরলাম উত্তর দিকে যাত্রা শুরু করেছে এবং এ সময় তার বেগ ছিল হলো 15 কিলোমিটার পার আওয়ার। এটা দেওয়া আছে, এটা আঁকালাম আমরা। তারপরে কি বলা আছে? যাত্রার শুরুতেই তার পূর্ব দিকে 10 কিলোমিটার দূরে অপর একটি জাহাজ দেখতে পেল। মানে যখন এখান থেকে যাত্রা শুরু করছে তখন এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জাহাজ দেখতে পেয়েছে। তার মানে এটুকু ডিস্টেন্স কত দেওয়া আছে? 10 কিলোমিটার। সবাই ভালোভাবে খেয়াল করো, একটা জাহাজ উত্তর দিকে যাত্রা শুরু করলো 15 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে, লিখলাম। তারপর বলছে যাত্রার শুরুতেই 10 কিলোমিটার দূরে পশ্চিম দিকে একটা জাহাজ দেখতে পেলো, সেটাও আঁকালাম। সরি, পূর্ব দিকে জাহাজ দেখতে পেলো, পশ্চিম দিকে না। আমি আকাশি ঠিকই এখানে। তারপর বলছে দ্বিতীয় জাহাজটি 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে যাচ্ছে। তার মানে এই জাহাজটি কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিকে। এটা পশ্চিম দিকে যাচ্ছে কত বেগে? কত বেগ দেওয়া আছে তোমাদের বইয়ে? 20 কিলোমিটার পার আওয়ার। এখানে তার বেগ দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে কোশ্চেনে বলছে কতক্ষণ পর তাদের মাঝে দূরত্ব ন্যূনতম দূরত্ব হবে। মানে এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে। এখন কোন পজিশনে আসলে দুটো জাহাজের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হবে এটা বের করতে বলছে তোমাকে। তাহলে দেখো এটা কখন হবে? ধরো এরকম, এই জাহাজটা এখান থেকে এই পয়েন্টে চলে গেছে, এরকম। ধর এই জাহাজটা এখান থেকে এখানে যাচ্ছে, এটা পয়েন্টে চলে আসছে, তাহলে এটা একটা ডিস্টেন্স। আবার ধরো এই জাহাজটা এখানে আসছে, এটা এখানে আসছে, এটা একটা ডিস্টেন্স। আবার এই জাহাজটা এখানে আসছে, এই জাহাজটা এখানে গেছে, এটা একটা ডিস্টেন্স। এরকম ডিস্টেন্স হতে থাকবে, তাই না? এখন বলছে এখানে যে কতক্ষণ পরে তাদের মাঝের দূরত্বটা সবচেয়ে সর্বনিম্ন হবে এটা বের করতে বলছে। তাহলে বলো তো এখানে যে কোন সময়ে দূরত্বটা সর্বনিম্ন হবে। দেখো এটা দেখে বলতে চাচ্ছে না এটা বেশি দূরত্ব, তার চেয়ে কম দূরত্ব, তার চেয়ে কম দূরত্ব। আবার ধরো যদি এরকম হয়ে যায় যে এটা এখানে চলে গেছে, এটা এখানে আসছে, তাহলে এই দূরত্ব আর বেড়ে যাচ্ছে না। তাহলে বলো যে দূরত্ব কখন কম হবে। তাহলে এখান থেকে আমরা শর্ত মনে রাখবো হলো যখন সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি সমান হয় তখন অতিভুজটা সর্বনিম্ন হয়। কি বললাম বলো তো? যখন একটা ত্রিভুজের লম্ব এবং ভূমি সমান হয় তখন তার অতিভুজটা কি হয়? ছোট হয়। তাহলে ধরো যে এই জাহাজটা একটা সময় এই পজিশনে আসছে, এই পজিশনে আসছে, আর এই জাহাজটা এই পজিশনে চলে গেছে, এই পজিশনে চলে গেছে। এখন তাদের মাঝে একটা দূরত্ব হবে না? একটু বাঁকা হইলো, তাই না? সুন্দর করে রাখা দিই। এখন তাদের মাঝে দূরত্বটা সর্বনিম্ন হবে, কারণ কি এটাও আর এটা সমান। যখন এইটার এটা সমান হবে তখন এই দূরত্বটা সর্বনিম্ন হবে। কিন্তু যদি এটা ছোট হয়, এটা বড় হয়, তাহলে অতিভুজটা বড় হয়ে যাবে, ঠিক আছে? কী জন্য হয়? কারণ যখন দুইটা বাহুর মধ্যে নৌপরিণী কোণ তৈরি হয় তার বাহুটা কি হয়? মোটামুটি ছোট হবে তুলনামূলকভাবে। আর যদি এটা বড় হয়ে যায় তাহলে এটা বড় হবে। তো ওইভাবে আমরা এটা মনে রাখবো, যখন এই দুইটা সমান হবে লম্ব আর ভূমি তখন এটা হবে সমান। অর্থাৎ তাহলে এই জাহাজটা যখন এই পজিশনে আছে, দ্বিতীয় জাহাজটা যখন এই পজিশনে আছে এবং প্রথম জাহাজটা যখন এই পজিশনে আছে তাদের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন দূরত্ব আছে। এখন বলছে যে এখান থেকে জাহাজটা এখানে আসতে তাহলে কত সময় লেগেছে, এই দূরত্ব বের করো এবং ওই সময়ে জাহাজ দুটির মধ্যে দূরত্ব কত সেটাও বের করো। এটা তোমাদের কাছে অ্যান্সার চাওয়া হয়েছে। তাহলে আমরা কীভাবে করতে পারি? তাহলে আমরা এটা লিখতে পারি যতক্ষণে জাহাজটি এখানে যাবে ততক্ষণে জাহাজটি এখান থেকে এখানে আসবে। আমি ধরে নিলাম জাহাজটা এখান থেকে এখানে যাবে টি সময়ে। তাহলে বলো তো এই জাহাজটা এখান থেকে এখানে আসবে কত সময়ে? টি সময়। এখানে একই সময় তো যাত্রা শুরু করেছে তারা। ওকে, তারপরে দেখো আমি এখান থেকে কী বলতে পারি? এইটুকু ডিস্টেন্সকে, এইটুকু ডিস্টেন্স যদি বলা হয় এইটুকু আমার কাছে চাওয়া হয়েছে কি বলো তো? জাহাজের নতুন দূরত্ব। আমি যদি বলি যে এইটুকু দূরত্ব হলো এক্স, এটুকু দূরত্ব হলো এক্স, তাহলে বলো তো এটুকু দূরত্ব কত হবে? অবশ্যই 10 - x। কীভাবে হলো এটা? কারণ টোটাল দূরত্ব থেকে যদি আমি এটুকু দূরত্ব বিয়োগ করে দিই তাহলে এটুকু দূরত্ব পাবো, তাই না? এখন
আমরা এইটুকুর ক্ষেত্রে জাহাজ এখান থেকে গেছে না, অবশ্যই সময় হয়ে গেছে জাহাজ, তাহলে এইটুকুর জন্য এস অংশ আমরা কি লিখতে পারি, VT1, ভির ভ্যালু কত দেওয়া আছে 15, টির ভ্যালু দেওয়া আছে টি, তাহলে এস অংশ আমরা কি লিখতে পারি 15 ইন্টু টি লিখতে পারি, আর তো কিছু করতে পারি না এখানে, এগেইন দাও। আবার দেখো এইটুকুর জন্য আমরা কি লিখতে পারি, এইটুকুর জন্য জাহাজ এখানে এখানে আসছে, তাহলে লিখতে পারি S2 = VT2। তাহলে দেখো S2 সময় আমরা কি লিখতে পারি 10 - x, 10 - x। আরে দেখো এখানে S1 ছিল, এটা না, এটা ছিল S1, এই S1 যে কথা লম্ব আর ভূমি যদি সমান হয় তাহলে এই S1 আর এই x সমান না, তাহলে এই S1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, x লিখতে পারি, আর এই S2 এর পরিবর্তে লিখতে পারি 10 - x = VT2, ভির ভ্যালু কত 20 আর T2 এর ভ্যালু হলো T, তাহলে 20T। এখন দেখো আমরা বলতে পারবো কি যে এই x আর এই x সমান একই তো, কারণ x এর সমানই হবে, তাহলে এই x এর ভ্যালুটা এখানে পুট করতে পারি, তাহলে এটা তাহলে 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণ থেকে x এর ভ্যালু এই সমীকরণে যদি বসাই তাহলে কত হবে 10 - 15t, ঠিক আছে, = 20t। তো দেখো এই 15 আর 20 যোগ করে হয় 35, t = 10। অতএব t = ক্যালকুলেশন করলে কত আসে, t = যদি ক্যালকুলেশন করা হয় এখানে তাহলে আসে 0.286 আওয়ার। ওকে, তাহলে দেখো বলতো কতক্ষণ পরে তাদের মাঝে দূরত্বটা সর্বনিম্ন হবে, যখন চাষটা এখানে আসবে, তো এখানে আসলে কতক্ষণ সময় লাগবে 0.268 আওয়ার, সরি 0.286 আওয়ার, এটাই আমাদের একটা অ্যান্সার বের হলো। কতক্ষণ পর, এটা অ্যান্সার হয়ে গেছে। এখন বলছে যে ওই সময়ে তাদের মাঝে দূরত্ব, ওই কতক্ষণ পরে তাদের মাঝে দূরত্বটা সর্বনিম্ন হবে এটা বের করলাম, এবং বলছে তাদের মাঝে দূরত্ব কত, তাদের মাঝে দূরত্ব হলো এটা এই এস। তাহলে দেখ কোনোভাবে যদি আমি এক্স এর ভ্যালুটা বের করতে পারি, এই এক্স সমান এটাও এক্স, তাহলে লম্ব পাবো, ভূমি পাবো, অতিভুজ বের করতে পারবো না। ওকে, তাহলে দেখো আগে আমরা এক্স এর ভ্যালুটা বের করে নিই। তাহলে এক্স সমান আমরা তো জানি যে 1 নং সমীকরণে পাই এক্স সমান 15t, তাহলে 15 লিখলাম, টির ভ্যালু কত বের করছি 0.286। তো এটা যদি ক্যালকুলেশন করি আমরা অ্যান্সার ইন্টু 15 কত পাই 4.286 কী হবে, কিলোমিটার হবে কিন্তু, কারণ আমরা কিলোমিটার পার আওয়ারে রাখছি, এখানে একটা চেঞ্জ করি নাই, তো এই জন্য অ্যান্সার আছে কত 4.286। ওকে, তাহলে এর সমান কি লিখতে পারবো, এর সমান এভাবে লিখতে পারবো না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা যদি ভূমি এক্স হয় লম্ব অবশ্যই এক্স হবে, কারণ সমান ছিল এটা, তাহলে √x² প্লাস x²। তো এক্স এর ভ্যালুটা কত, এখানে 0 যোগ করলে হয় 2x², এরকম লেখা যাবে √2 × x, বা √2 × x এর ভ্যালু বের করলাম কত 4.286। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি √2 গুণ করে দিয়ে সাথে, তাহলে আসে কত 6.06 কিলোমিটার। এটাই হলো তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব। দেখো তো বোঝা গেছে কিনা। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথ দেখি। এখন দেখো তোমাদের বইয়ের টাইপ 3 যে ম্যাথগুলো আছে এগুলো আছে একদম সিম্পল ম্যাথ, অর্থাৎ r = √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা আর tan θ = q sin আলফা ডিভাইডেড ভাগ p প্লাস q cos আলফা। এই টাইপের যতগুলো ম্যাথ আছে সব হোমওয়ার্ক, একদম ইজি, শুধু সূত্র বসালে ম্যাথ হয়ে যায়। এই জন্য এই টাইপে তোমাদের হোমওয়ার্ক। ওকে, এরপরে তোমাদের বইয়ের 25 নম্বর পৃষ্ঠার টাইপ 4 এর 2 নম্বর ম্যাথ। সবাই খেয়াল করো কী লেখা আছে, 2p এবং 3p মানে দুটি বলের লব্ধি আর দেওয়া আছে, কি একটা বল দেওয়া আছে 3p আর একটা বল দেওয়া আছে 2p, এবং এর মধ্যবর্তী লব্ধিটা দেওয়া আছে আর, ঠিক আছে। তারপরে কি বলছে, প্রথম বলটির মান যদি দ্বিগুণ করা হয়, অথবা প্রথম বলটির মান দ্বিগুণ করলে, এখানে প্রথম বল আছে এটা প্রথম আর এটা দ্বিতীয়, প্রথম বলটির মান দ্বিগুণ করলে, তাহলে প্রথম বলটির মান দ্বিগুণ করলে কত হবে 6p। তারপর বলছে যদি প্রথম বলটির মান দ্বিগুণ করো তাহলে লব্ধির মানও কী হবে, দ্বিগুণ হবে, তার মানে এখানে আরটা কী হয়ে যাবে 2r, কিন্তু এটা কোনো চেঞ্জ হয়নি, এটা এরকমই আছে 2p। দেখো খেয়াল করছো নাকি, আবার বলি 3p এবং 2p দুটি বলের লব্ধি আর, ঠিক আছে। আরেকটা দেওয়া আছে হলো
তারপরে বলা হয়েছে যদি প্রথম বলের মান দ্বিগুণ করা হয় তাহলে তার লব্ধির মানও দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ করলাম। আর এই বলটার কোনো কিছু বলা নাই, যা আছে তাই থাকলো। এখন বের করতে বলছে বল দ্বারা অন্তর্গত কোণ নির্ণয় করো। এই যে বলের মধ্যে যে কোণ ছিল, কোণের এখানেও চেঞ্জ হয় না, এখানেও চেঞ্জ হয় না, একই ছিল। এই কোণের ভ্যালু হট, কোণের ভ্যালু হট। তাহলে দেখো আমরা এই প্রথম চিত্র এখান থেকে আমরা লিখতে পারি কি, লব্ধি স্কোয়ার সমান কি লিখতে পারি, প্রথম বল স্কোয়ার প্লাস দ্বিতীয় বল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল ইন্টু দ্বিতীয় বল ইন্টু কস আলফা। এটা আমরা লিখতে পারি। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়, আর স্কোয়ার ইকুয়াল টু 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 দুগুণে 12 পি গুণ করলে হয় পি স্কোয়ার কস আলফা। এখন দেখো আমরা এই চিত্রটি করি, তাহলে এই চিত্রের সঙ্গে লিখতে পারি, এটা ছিল প্রথম ক্ষেত্রে। এখন আমরা করব দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে হবে হলো 2r, অর্থাৎ লব্ধি স্কোয়ার ইকুয়াল টু প্রথম বল স্কোয়ার প্লাস দ্বিতীয় বল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল ইন্টু দ্বিতীয় বল ইন্টু কস আলফা। তো এইখান থেকে দেখো কি হয়, 4r স্কোয়ার ইকুয়াল টু 36p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 6 দুগুণে 12 দুগুণে 24p স্কোয়ার কস আলফা। তো তারপরে দেখো এই 4 লিখলাম, আর স্কোয়ারের ভ্যালু এটুকু লেখা যায় না, এইখানে আর স্কোয়ার পরিবর্তে এটুকু ভ্যালু বসাতে পারবো আমরা। তাহলে বসাও, আর স্কোয়ার পরিবর্তে বসাতে পারি হলো 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কস আলফা ইকুয়াল টু 36p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার কস আলফা। তো এখন যদি দেখো 9 আর 4 গুণ করলে কত হয়, সরি যোগ করলে কত হয়, 13, 4 13 52p স্কোয়ার প্লাস 12 সাথে 4 গুণ করলে 48p স্কোয়ার কস আলফা। 36 সাথে 4 যোগ করলে হয় 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার কস আলফা। এখন দেখো এই 48টা এই পাশে রাখি আর 24টা যদি পাশে বিয়োগ করে দিই তাহলে কত থাকে, 24p স্কোয়ার কস আলফা। এইটা থেকে এটা বিয়োগ করছি তাহলে এটা থাকে। আর 40-এর সাথে যদি ওই পাশে যায় বিয়োগ আকারে, এটা 40 আছে পাশে প্লাস 52টা যদি ওই পাশে যায় মাইনাস হবে, তাহলে কত থাকে, -12p স্কোয়ার। তাহলে এখন দেখো এই পি স্কোয়ারের সাথে পি স্কোয়ার কাটাকাটি, তাহলে কস আলফা সমান 24 আর 12 ভাগ করলে থাকে -12। তাহলে কস যদি ইনভার্স করি, কস ইনভার্স মানে হাফ সমান লেখা আছে কত ডিগ্রি, 120 ডিগ্রি। অর্থাৎ যদি এখানে শত দেওয়া আছে, শত অনুযায়ী আমরা পেলাম কি, আলফা মান হবে 120 ডিগ্রি, অর্থাৎ বল দ্বারা অন্তর্গত কোণ হলো 120 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। সহজ ছিল না অঙ্কটা? এরপরে দেখো তোমাদের বইয়ের 27 নম্বর পৃষ্ঠার টাইপ 4-এর 7 নম্বর ম্যাথ। এই ম্যাথটাতে কী বলা আছে, দেখাও যে একই বিন্দুতে ক্রিয়ারত একই সময়ে দুটি দিক রাশির মান সমান হলে এদের লব্ধি দিক রাশি দুটি অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ একই বিন্দুতে ক্রিয়ারত দুটি দিক রাশির মান যদি সমান হয়, তাহলে এই একটা বিন্দুতে দুইটা বল ক্রিয়ারত আছে, এদিকে একটা এদিকে একটা, এবং এই দুটো বলের মানই সমান। এটা যদি পি হয় এটাও পি, এটা কিন্তু আমি লিখি না, এটা প্রশ্নে বলে দিয়েছে যে এটা পি এটাও পি, অথবা ধরো এটা কিউ এটাও কিউ, এটা আর এটা আর, এটা এক্স এটা এক্স। অর্থাৎ যে কোনো বল হবে না কেন, এখানে 5 নিউটন হলে এখানে 5 নিউটন, এটা সমান বলে দিয়েছে। এবং বের করতে বলছে হলো যদি সমান হয় তাহলে এদের লব্ধি দিক রাশি দুটির অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে। যদি এটা ভ্যালু এবং এটা ভ্যালু সমান হয় তাহলে এটা যে লব্ধি হবে, এই লব্ধিটা অবশ্যই কী করবে, এটাকে সমভাগে ভাগ করবে। তাহলে ধরলাম আমি টোটাল কোণটা হলো আলফা আর এটা হলো থিটা, তাহলে প্রমাণ করতে হবে কি, যে থিটা ইকুয়াল টু আলফা ভাগ 2। অর্থাৎ এইখান থেকে যে লব্ধিটা বের হবে আমার, এই লব্ধিটা অবশ্যই আলফা কোণকে 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ অর্ধেক করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি, তাহলে দেখো এইখান থেকে আমরা ট্যান থিটা সমান কি সূত্র লিখতে পারি, আমরা জানি এটা, আমরা সূত্র থেকে জানি ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা।
তার মানে কিউ কোনটা, যার সাথে কোন থাকবে, যার সাথে কোন থাকবে না সেটা কি কিউ। তাহলে এখানে কিউ সমান কী দেওয়া আছে, পি দেওয়া আছে না, তাহলে আমরা লিখতে পারি পি সাইন আলফা ডিভাইডেড ভাগ পি প্লাস কিউ কজ আলফা, কিউ এর ভ্যালু তো পি দেওয়া আছে, পি কজ আলফা। তো এখন দেখো এখানে ক্যালকুলেশন করি, ট্যান থিটা ইকুয়াল টু, যদি এখানে পি কমন নাও তাহলে পি কী হয়ে যাবে, উপর নিচ থেকে কাটাকাটি হয়ে যাবে এরকম, পি সাইন আলফা, আর যদি পি কমন নাও 1 প্লাস কস আলফা, পি ভ্যানিশ, তাহলে কি থাকে ট্যান থিটা ইকুয়াল টু সাইন আলফা ডিভাইডেড ভাগ 1 প্লাস কস আলফা। তো এই ক্ষেত্রে আমাদের প্রমাণ মিলনের সাথে আমাদের যা করতে হবে সেটা হলো এখানে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটুকু করার জন্য অবশ্যই তোমাদের ত্রিকোণমিতির পার্টটা ক্লিয়ার থাকতে হবে এবং এর যে সূত্রগুলো ছিল সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। তাহলে এখানে দেখো সাইন আলফার কোনো সূত্র আছে নাকি, দেখো সাইন আলফার নির্দিষ্ট সূত্র বসাবো না, আমরা সূত্র বসাবো এরকম, সাইন 2 আলফা সমান কী ছিল 2 সাইন আলফা কস আলফা। তো যদি আমি বলি এখন সাইন 2 ইন্টু আলফা ভাগ 2, তাহলে কি লিখবা 2 সাইন আলফা ভাগ 2 ইন্টু কস আলফা ভাগ 2, যার মানে 2 কাটাকাটি করলে কী থাকে সাইন আলফা থাকে, তার মানে সাইন আলফা সমান আমরা কী লিখতে পারবো 2 সাইন আলফা ভাগ 2 ইন্টু কস আলফা ভাগ 2, আর 1 প্লাস কস আলফা, 1 প্লাস কস আলফা ত্রিকোণমিতিক সূত্র কী ছিল 1 প্লাস কস আলফা। এটার সূত্র কী জানো তুমি, এটার সূত্র জানা হলো তোমরা 2 কস স্কোয়ার আলফা, এটা সবাই জানো না তোমরা 2 কস স্কোয়ার আলফা, সরি এখানে যেটা আলফা আছে এখানে হবে কি আলফা ভাগ 2, এখানে যদি আমরা তো জানতাম এরকম যে 1 প্লাস কস 2 আলফা ইকুয়াল টু 2 কস স্কোয়ার আলফা, অথবা 1 মাইনাস কস 2 আলফা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার আলফা, এরকম পড়ছিলাম না আমরা সূত্রগুলো। তো ওই সূত্র থেকে আসছে মূলত 1 প্লাস কস আলফা ইকুয়াল টু 2 কস স্কোয়ার আলফা ভাগ 2। তো এখানে যদি আমি বসাই 2, দেখো কস স্কোয়ার আলফা ভাগ 2 আসতে আমরা লিখতে পারবো না কস আলফা ভাগ 2 ইন্টু কস আলফা ভাগ 2, এটা কাটাকাটি 2 কাটাকাটি, তাহলে থাকে ট্যান থিটা ইকুয়াল টু সাইন ভাগ কস সমান কি লেখা যায় ট্যান আলফা ভাগ 2। এখন তো উভয় পাশে যে ট্যান ভ্যানিশ করে দাও তাহলে কি থাকে থিটা ইকুয়াল টু আলফা ভাগ 2। তাহলে আমাদের প্রমাণ মিলছে যে যদি দুইটা দিক রাশির মান সমান হয় তাহলে তার লব্ধিটা অবশ্যই কী করে দিক রাশিকে সমদ্বিখণ্ডিত করে ভাগ করে দেয়। এই দেখো থিটা ইকুয়াল টু আলফা ভাগ 2 আসছে, তার মানে আমাদের প্রুফ হয়ে গেছে। একদম ইজি ম্যাথ না এগুলো, পারবো না তাহলে এখন, ওকে।